আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা আমাদের এই চ্যাপ্টার 8 ফার্স্ট পেপারের থার্ড ক্লাস এবং লাস্ট ক্লাসে চলে আসছি। আমাদের আজকের ক্লাসটার মাধ্যম দিয়ে আমাদের চ্যাপ্টার 8 ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 যেটা ক্যাপিটাল বাজেটিং, এটা কমপ্লিট হয়ে যাবে বলে আমি আশাবাদী। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ARR অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন, নাম্বার 2 হচ্ছে PBP বা পে ব্যাক পিরিয়ড। এই দুটো জিনিস আমরা কমপ্লিট করেছিলাম, ইনক্লুডিং ডিসিশন অ্যান্ড প্রবলেমস। আজকে আমরা শুরু করব বাকি দুটো পোর্শন, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে IRR। তোমাদের আজকে প্রথম টপিকটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা NPV। নেট প্রেজেন্ট ভ্যালুটার নাম দিয়ে আমরা বুঝতে পারি এই জিনিসটা হচ্ছে টোটাল যেই টাকাটা বা আমার যে ক্যাশ ইনফ্লোটা, এটাকে আমি নেট প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, বর্তমান মূল্যে নিয়ে আসবো। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার পরে আমি হিসাব করে দেখব যে আমার কি আসলে টাকা থাকছে নাকি টাকা থাকছে না। আমরা সবার আগে এটার ফর্মুলাতে চলে যাই। দেখো, এনপিভি সমান সমান সামেশন অফ সিএফ ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার, এটাকে আমরা এখানে 1 2 3 4 দিয়ে দিয়েছি, এটা আসলে এন, অর্থাৎ আমি যখন টাকাটা পাচ্ছি সেটাকে আমি ক্যাশ ইনফ্লোতে নিয়ে আসছি। ওকে, আমার পাওয়া টাকাটা ক্যাশ ইনফ্লোতে নিয়ে আসছি, যেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছি। আই হচ্ছে আমার আই হচ্ছে আমার ইন্টারেস্ট রেট, এবং টু দি পাওয়ার যেটা, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পিরিয়ড। পিরিয়ডটা হচ্ছে আমি যেই পিরিয়ডের পর্যন্ত কাজ করছি, আমি 5 ইয়ার্স ধরে করছি, তাহলে এটা হচ্ছে ফার্স্টটা 1, তারপর 2, তারপর 3। সো CF1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1, CF2 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2, CF3 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3, এভাবে জিনিসটা কন্টিনিউ করছে। এই টোটালটা সামেশন থেকে আমি বাদ দেবো এনসিও। এনসিও কি জিনিস, এটা আমরা পেব্যাক পিরিয়ডে পড়েছিলাম। এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, এটাই হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। ফর্মুলা এভাবে বললে হয়তো বুঝবা না, আমরা একটা ম্যাথ প্রবলেম যদি সলভ করি তখন তোমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। তো আমরা চলে যাই ম্যাথে। দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ আ কোম্পানি ইজ টাকা 25,000. The company expects that for the next 5 years it will get টাকা 9,000, টাকা 8,000, টাকা 7,000, টাকা 6,000 and টাকা 5,000 as net cash inflow. ঠিক আছে? If the cost of capital is 10%, calculate NPV. দেখো, তোমাদের এখানে আমি নেট ক্যাশ ইনফ্লো দিয়েছি এটা বোঝানোর জন্য যে আমি আসলে এই টাকাটা পাচ্ছি বিফোর ট্যাক্স। আমরা একটু আগেই পড়লাম যে নেট ক্যাশ ইনফ্লো বলতে তোমাদের বইতে দেওয়া আছে নেট ক্যাশ বেনিফিটের কথা, বাট তোমাদের যাতে কনফিউশন না হয় তাই আমি ক্যাশ ইনফ্লো দিয়ে এখানে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, তার সাথে টাইম দেওয়া আছে, এবং তার সাথে আমার ক্যাশ ইনফ্লোগুলোও দেওয়া আছে। সো আমি নেট ক্যাশ ইনফ্লোগুলো নিচ্ছি, সেটাকে কস্ট অফ ক্যাপিটালের যে আমার পোর্শনটা, যেইটা আমার ইন্টারেস্ট রেট, অ্যাকচুয়ালি কস্ট অফ ক্যাপিটাল বলা হচ্ছে যে আমি এখান থেকে কত রিটার্ন পেতে পারি, বা প্রাইস ডিডাকশনের একটা পোর্শন, এটা হচ্ছে 1.10 বা 10%। ফার্স্টেরটা হচ্ছে 1, তারপরে 2, এটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার পরে ফার্স্ট ইয়ার হচ্ছে 8181, সেকেন্ড ইয়ার 8,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6,612, থার্ড ইয়ার 7,000-এর নেট ক্যাশ প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 5,257, ফোর্থ ইয়ারে 6,000-এর নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 4,098 টাকা, আর লাস্ট ইয়ার ফিফথ ইয়ার 5,000 যে নেট ক্যাশ ইনফ্লো, সেটার প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 3,105। আমার এই টোটালটাকে যদি আমি করি তখন আমার অ্যাড করার পরে ভ্যালুটা হয় 27,253 টাকা, এবং আমি এনসিও বা আমার দেখো শুরুতে লেখা ছিল নেট ক্যাশ আউটফ্লো ছিল 25,000 টাকা, এটা হচ্ছে বাদ দেওয়ার পর আমার নেট প্রেজেন্ট ভ্যালু থাকছে 2,253 টাকা। এটা যখন আমরা এভাবে বক্স আকারে করব তখন তোমরা নিচে নিচে চাইলে যোগ করে দিতে পারো, আর তোমরা যদি বক্স আকারে করতে না চাও তাহলে আমি দেখো কার্সার দিয়ে দেখাচ্ছি, এই যে এনপিভির নিচে সমান সমান দিয়ে পাশাপাশি যেভাবে আমরা ইন চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানিতে আনইভেন ক্যাশ ফ্লোর ক্ষেত্রে করেছি, তোমরা জিনিসটা সেভাবেও করতে পারো, আস্তে আস্তে করে সমান সমান দিয়ে জিনিসটা করতে পারো। এটা সম্পূর্ণরূপে তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবা, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি ডিসিশনের ক্ষেত্রে। ডিসিশনটা কি বলছে, if it is an independent project, the project will be accepted if NPV is positive, otherwise it will be rejected। অর্থাৎ দেখো, আমাদের এই আগে যে সলিউশনটা আসে সেখানে 2,253 টাকা আসছে, এটা পজিটিভ, নেগেটিভ না, মানে আমি যা পাচ্ছি তার থেকে যা দিচ্ছি সেটা কম। আমি 27,253 টাকা পাচ্ছি এবং খরচ করেছি 25,000 টাকা, অর্থাৎ আমার কাছে রয়ে গিয়েছে 2,253 টাকা। এটা আমার জন্য পজিটিভ ব্যালেন্স।
তার মানে এখানে ইনভেস্ট করলে আমার কিছু প্রফিট থাকবে, এখানে ইনভেস্ট করা যায়। অন দি আদার হ্যান্ড এই অ্যান্সারটা যদি নেগেটিভ আসতো, মানে মনে করে নাও -2253 টাকা আসতো, আমি যা ইনভেস্ট করেছি তার থেকে যা পেয়েছি সেটা কম, তাহলে আমি এটা নিতাম না। এটা হচ্ছে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট থাকে সেক্ষেত্রে, শুধু ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে এনপিভি ডিসিশনের ক্ষেত্রেও। ওকে, আচ্ছা, আদারওয়াইজ ইট উইল বি রিজেক্টেড ইন কেস অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দ্য হায়ার পজিটিভ এনপিভি ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্য if NPV is 0 you can accept it or reject it, but the better is not to invest. Okay, আচ্ছা আমি আরেকটু বলে নিই, যখন মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট থাকবে তখন যেটা রিটার্ন সবচেয়ে বেশি আসবে আমি সেটাতে ইনভেস্ট করব, অন্যগুলোতে আমি ইনভেস্ট করব না। ওকে, কেন করব না? কারণ হচ্ছে যেটার রিটার্ন আমাকে বেশি দেবে সেটা আমার বেশি প্রফিট গেইন করছে, দ্যাটস ওয়াই ওটাকেই আমি নেব। এখানে লাস্ট একটা লাইন আছে দেখো, ইফ দ্য এনপিভি ইজ 0 ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট। যদি এনপিভি 0 হয়, অর্থাৎ আমি যা ইনভেস্ট করছি আর আমি যা পাচ্ছি দুটোই হচ্ছে আমার জন্য সমান, আমার ইনভেস্ট করে এবং রিটার্ন পেয়ে আমার হাতে কিছুই থাকছে না, রিটার্নটা হচ্ছে 0, তাহলে আমি কি করব? এটা ডিসিশনটা হচ্ছে তুমি ইনভেস্ট করতেও পারো, তুমি ইনভেস্ট নাও করতে পারো, এটা সম্পূর্ণরূপে তোমার ইচ্ছা। তবে বেটার ডিসিশন হচ্ছে ইনভেস্ট না করার, কারণ আমি পুরোটা ইনভেস্ট করে যদি আমার রিটার্নটা 0 হয় তাহলে আমার টাইমটা কিন্তু নষ্ট হচ্ছে। ওই টাইমে আমি অন্য কোথাও ইনভেস্ট করলে হয়তো বা আমি বেটার কোনো রেজাল্ট পেতেও পারতাম। এই জন্য আমাদের ডিসিশন বলে যে নট টু ইনভেস্ট, বাট ইফ ইউ ইনভেস্ট ইট ইজ ওকে উইথ ইট, কারণ আমি এখানে কিছু হারাচ্ছি না। কিছু কিছু ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞরা বলে যে আমি যেখানে কিছু হারাচ্ছি না সো এটা তুমি ইনভেস্ট করতে পারো। কেউ কেউ বলেন যে না, আমি কিছু না হারালেও আমি টাইমটা হারাচ্ছি, এই জন্য এখানে ইনভেস্ট না করাটাই ভালো। আমাদের এই ক্যাপিটাল বাজেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি বলা হয় এনপিভিকে, এবং এনপিভি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ইউজ করা হয় ক্যাপিটাল বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে। এইটা তোমাদের 2 মার্কের জন্য কোয়েশ্চেন আসতে পারে যে ওয়াই এনপিভি ইজ কনসিডার্ড দ্য বেস্ট মেথড অফ ক্যাপিটাল বাজেটিং। নাম্বার 1, ইট কনসিডার্স দ্য টাইম ভ্যালু অফ মানি, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশনে করলাম যে সিএফটাকে আমরা 1+i⁴ দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ আমি টাইম ভ্যালু অফ মানি কনসিডার করছি। দেখো আমরা নামেই পাচ্ছি নেট প্রেজেন্ট ভ্যালু, সবগুলোকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছি বিধায় এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনসিডার করছে। অল ক্যাশ ফ্লো ইজ কনসিডার্ড, আমার এখানে আমার নির্দিষ্ট সময়ের পরে যে পাওনা সেটার ওটার ব্যাপার নাই, আমি নির্দিষ্ট সময়ের পরেও যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমি কনসিডার করছি। অর্থাৎ একটা অর্গানাইজেশন লং টার্মের ক্ষেত্রে যখন কাজ করবে পরের দিকে যদি তার প্রফিট বেড়ে যায় সেই প্রফিটটা আমরা কনসিডার করছি বিধায় এইটা আমার জন্য খুবই সুবিধাজনক। দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ ক্যাশ ইনফ্লো ইজ কনসিডার্ড ইন দ্য মেথড, দেখো অ্যামাউন্টটাও কনসিডার করছি, টাইপ অফ মেথডটাও কনসিডার করছি, কোন টাইপের ক্যাশ ফ্লো আমি পাচ্ছি, আমি কি বেশি পাচ্ছি না আমি কম পাচ্ছি, আমি কি ডেপ্রিসিয়েশন সহ পাচ্ছি না ডেপ্রিসিয়েশন ছাড়া পাচ্ছি। ওকে, ইট কনসিডার্স রিস্ক ইন দ্য টাইম ক্যালকুলেশন অফ ডিসকাউন্ট রেট, যখন আমি ডিসকাউন্ট রেট নিয়ে কাজ করছি তখন কিন্তু এটা রিস্কও মেজার করছে, কারণ ওই সময় আমার এই টাকাটা রিস্কের কোন সিচুয়েশনে আছে, আমি এখানে ইনভেস্ট করলে কত টাকা পাবো নাকি পাবো না, আমি অল্টারনেটিভে গেলে কি বেশি টাকা পাবো নাকি পাবো না, এই জিনিসগুলোও কনসিডার করে, এই কারণে এটা রিস্কও মেজার করে থাকে। আর এই মেথডটা হচ্ছে গোল অফ কোম্পানির সাথে রিলেটেড। আমরা যখন পিভিপিটা পড়াইছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে পিভিপির ক্ষেত্রে এটা অর্গানাইজেশনের লং টার্ম গোলকে সাথে লিঙ্ক করে না বা এটা ফুলফিল করে না, কারণ এটা অল্প সময়ের জন্য টাকাটা পেতে চায়, এবং একটা অর্গানাইজেশনের লং টার্ম গোল বলছে আস্তে আস্তে সেভ করো এবং ফিউচারে ইনভেস্টমেন্ট বাড়াও যাতে করে প্রফিট বা ডিভিডেন্ড বেশি আসে। এনপিভি আমার পুরোটা কনসিডার করছে, পরের টাকাটাও কনসিডার করছে বিধায় এটা টাইমের পরেও, এইটা নির্দিষ্ট টাইম মানে আমার ক্যাপিটাল উঠে আসার পরে ও চিন্তা করছে। অ্যাজ এ রেজাল্ট আমরা এটা প্রতিষ্ঠানের লং টার্ম গোলের সঙ্গে অ্যাটাচ করতে পারি যে এইটা প্রতিষ্ঠানের লং টার্ম গোল ফুলফিল করছে, এই জন্য এনপিভিটাকে বলা হয় সবচেয়ে ভালো মেথড বা এনপিভি মেথডটা ইউজ করার জন্য সবাইকে বলে দেওয়া হয়। এটা 2 মার্কের জন্য কোয়েশ্চেন হিসেবে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা ভালো করে পড়বা কারণ এইটা তোমাদের এলাবোরেশন থাকতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটা স্পেশাল প্রবলেমের কথা বলছি। if you calculate the NPV from second problem of ARR, will you able to do so? আমরা কি এটা পারবো? হ্যাঁ পারবো। এখানে একটা টিপস দেওয়া আছে, টিপসটা হচ্ছে কনসিডার এনসিবি of the math as before tax cash inflow is given। আমরা চলে যাচ্ছি আমাদের আগের ম্যাথটাতে, এখানে ARR এর যে ম্যাথটার কথা বলা হয়েছিল, দেখো এই ম্যাথটাতে ডেপ্রিসিয়েশন আমরা ফার্স্টে বাদ দিয়েছি, তারপরে আমরা বিফোর ট্যাক্স ক্যাশ ইনফ্লো পেয়েছি, তারপর ট্যাক্স বাদ দিয়েছি এবং তারপর আফটার ট্যাক্স ক্যাশ ইনফ্লো পেয়েছি।
এবং আমরা জানি যে একমাত্র ARR ছাড়া বাকি সব মেথডে নেট ক্যাশ বেনিফিট ব্যবহার করা হয়, তাই আমরা এই 1000, 2000, 3000-এর সাথে ডেপ্রিসিয়েশনটা অ্যাড করব। ডেপ্রিসিয়েশন অ্যাড করার পর নেট ক্যাশ বেনিফিট আসবে। এই নেট ক্যাশ বেনিফিটটা দিয়ে আমরা এনপিভিটা ক্যালকুলেশন করবো। এটা তোমাদের হোম ক্লাস থাকলো। আমরা যখন জুম ক্লাসে ক্লাস নেব তখন জুম ক্লাসে এই প্রবলেমটা অ্যান্সারগুলো তোমরা আমাকে দিবা। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। ইন্টারনাল রেট অফ রিটার্নটা হচ্ছে একটু কমপ্লেক্স একটা মেথড। এই কমপ্লেক্স মেথডটা এই কারণে, কারণ এখানে ডিরেক্টলি তোমার কস্ট অফ ক্যাপিটালটা দেয়া থাকে না, এখানে তোমার একটা কস্ট অফ ক্যাপিটাল অ্যাজিউম করে নিতে হয়। এবং ইন্টারনাল রেট অফ রিটার্নের বেসিক টার্গেটটা হচ্ছে এমন একটা পয়েন্ট খুঁজে বের করা যেখানে এনপিভি হচ্ছে 0, ঠিক আছে, যেখানে এনপিভি হচ্ছে 0 এই পয়েন্টটা খুঁজে বের করা। ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য স্টেজ ওয়্যার দ্য এনপিভি ইজ 0। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। এই লাইনটা প্রায় প্রতি বছরই তোমাদের এমসিকিউতে আসে। টু ক্যালকুলেট দিস we will use NPV. Basically, two NPV should be needed where one's result is positive and the another one result is negative. After that, we can calculate the IRR. ফর্মুলাটা কি? আমরা দুটো এনপিভি নিয়ে কাজ করব। একটাতে আমরা কস্ট অফ ক্যাপিটাল ধরবো যেটাতে আমার অ্যান্সার আসবে পজিটিভ, আরেকটাতে আমরা কস্ট অফ ক্যাপিটাল এমন ধরবো যেটাতে আমার অ্যান্সার আসবে নেগেটিভ। কারণ তোমরা জানো যে আমাদেরকে বার করতে হবে এমন একটা পয়েন্ট যেখানে এনপিভিটা হতে হবে 0। তো IRR এর ফর্মুলাটা কি? আমরা দুটো এনপিভি বার করার পর, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ বার করার পরে IRR ইকুয়ালস টু LR। LR হচ্ছে লোয়ার রেট প্লাস এনপিভি অ্যাট লোয়ার রেট, অর্থাৎ এনপিভি লোয়ার রেটে কত ডিভাইডেড বাই এনপিভি অ্যাট লোয়ার রেট মাইনাস এনপিভি অ্যাট হায়ার রেট। হায়ার রেট এটার সাথে আমরা ইনটু করে দেবো হায়ার রেট মাইনাস লোয়ার রেট। তোমাদের এই সিচুয়েশনে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল যখন বেশি হয়, অর্থাৎ আমার খরচ যখন বেশি হয়, তখন আমার রিটার্ন কিন্তু কমে যায়। একই সাথে ভাইস ভার্সা সিচুয়েশন, যদি আমার কস্ট অফ ক্যাপিটালটা কম হয়, অর্থাৎ আমার খরচটা কম হয়, আমার রিটার্নের পরিমাণটা কিন্তু বেশ বেড়ে যায়, ঠিক আছে। এই জন্য লোয়ার রেট যখন আমি নেব তখন আমার এনপিভি থাকবে হায়ার, বেশি থাকবে, পজিটিভ থাকবে। যখন আমি এনপিভিটা হায়ারে নেব, হায়ার রেটে নেব, তখন আমার রিটার্নটা কম থাকবে এবং নেগেটিভ থাকবে। একটা জিনিস খেয়াল করো, এনপিভি অ্যাট লোয়ার রেট মাইনাস এনপিভি অ্যাট হায়ার রেট, হায়ার রেট কিন্তু অটোমেটিক্যালি মাইনাসই আছে এবং এটা মাইনাস করার ফলে যেটা হবে নেগেটিভ অ্যান্ড নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। সো আমাদের এনপিভি অ্যান্ড লোয়ার রেট মাইনাস এনপিভি অ্যাট হায়ার রেট যদি আমরা করি ক্যালকুলেশন, তাহলে আলটিমেটলি আমাদেরকে দুটো অ্যাড করতে হবে। আমরা এইটা আরও ডিটেলে বুঝবো যখন আমরা এই ম্যাথটা করতে যাবো। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে। আমি এই ম্যাথ প্রবলেমে তোমাদের জাস্ট অ্যান্সারটুকু দিয়ে দিয়েছি তোমাদের কাজের সুবিধার জন্য। যখন আমরা জুম ক্লাসে এই জিনিসটা পড়াবো তখন তোমাদের সাথে আমরা ম্যাথটা আরও ডিটেইলে কথা বলবো। দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন আ প্রজেক্ট ইজ টাকা 16,200, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 16,200 টাকা। তুমি এক্সপেক্ট করছো যে তুমি 8,000, 7,000 এবং 6,000 টাকা পাবা নেক্সট 3 ইয়ার্সে। হোয়াট উইল বি দ্য IRR অফ দিস প্রজেক্ট? একটু খেয়াল করে দেখো, এই প্রজেক্টে কিন্তু কোনো কস্ট অফ ক্যাপিটাল দেয়া নাই। এই কস্ট অফ ক্যাপিটালটা অ্যাজিউম করে নিতে হবে। আমরা দুটো অ্যাজিউম করি, এনপিভি অ্যাট 20% রেট, এটা আমি শুধুমাত্র অ্যাজিউম করে নিয়েছি। তুমি চাইলে 15% ধরতে পারো, 18% ধরতে পারো, নো প্রবলেম। তবে খেয়াল রাখতে হবে একটা হবে পজিটিভ আর একটা হতে হবে নেগেটিভ। আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে আমি বোঝার সুবিধার জন্য কিন্তু এটা আই দিয়ে বুঝিয়েছি, কিন্তু তোমরা চাইলে কে লিখতে পারো, তোমাদের বইতে কিন্তু এটা কে হিসেবে আছে। ওকে, সো আমি ফার্স্টে 20% দিয়ে অ্যাজিউম করেছিলাম। এনপিভি অ্যাট 20% রেট হচ্ছে নেগেটিভ ব্যালেন্স আসছে 1204। আমি দেখলাম 20% কস্ট অফ ক্যাপিটাল নেওয়ার কারণে আমার এনপিভিটা নেগেটিভ আসছে, অর্থাৎ আমার কস্ট বেশি হয়ে গেছে। এটাকে পজিটিভ করতে হলে আমার কি করতে হবে, এই কস্টিংটা কমায় নিয়ে আসতে হবে। সো কস্ট অফ ক্যাপিটাল আমি এবার ধরলাম 14% রেটে আমার কস্ট অফ ক্যাপিটালটা যখন নিলাম তখন আমার এনপিভি আসছে 254 টাকা, অর্থাৎ পজিটিভ। সো আমরা যদি আমাদের আগের ফর্মুলাটাতে এই জিনিসগুলো প্লেস করি, সো IRR ইকুয়ালস টু লোয়ার রেট প্লাস এনপিভি অ্যাট lower rate divided by NPV at lower rate minus NPV at higher rate into higher rate minus lower rate। এটা ছিল আমাদের ফর্মুলা। যখন আমরা ফর্মুলাতে প্লেস করলাম, দেখো এখানে 0.14 দিয়ে করেছি। তোমরা যদি 14 দিয়ে করতে না চাও তোমরা 14ও বসাতে পারো, সেক্ষেত্রে তোমার আর ইন্টু 100 করতে হবে না, ডিরেক্ট অ্যান্সারটা চলে আসবে। লোয়ার রেট হচ্ছে 14%, আমাদের 14% লোয়ার রেটে এনপিভি হচ্ছে 254,
ডিভাইডেড বাই 254 মাইনাস 1204, যেটা মাইনাসে মাইনাসে পরে প্লাস হয়ে যায়, ইন্টু হায়ার রেট 20% মাইনাস লোয়ার রেট 14%, যেটার অ্যান্সার হচ্ছে 15.05%। অর্থাৎ এই 15.05%-এ আমার এনপিভি হচ্ছে 0। এটাই হচ্ছে আমার IRR এর রেজাল্ট। যেহেতু এটা দুইবারে করতে হয় তাই এটা একটু কমপ্লেক্স মেথড, কিন্তু জিনিসটার ভেতরে আসলে তেমন কোনো কমপ্লেক্সিটি নাই, জাস্ট এনপিভিটা দুবার বার করার কারণে এটা একটু টাইম কনজিউমিং। তোমরা যদি একটু কেয়ারফুলি অঙ্কটা করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং তুমি বেশ ভালোভাবে এখানে নাম্বারটা পেয়ে যাবে। এখন আমরা চলে আসি IRR মেথডের ডিসিশনের ব্যাপারে। ডিসিশনে বলা হচ্ছে ইন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট ইফ IRR ইজ লোয়ার দেন কস্ট অফ ক্যাপিটাল IRK, দ্য প্রজেক্ট will be rejected and if it will be the higher than the cost of capital it will be accepted। আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে IRR যদি আমাদের কস্ট অফ ক্যাপিটালের থেকে কম হয় তখন আমরা সেটা নিব না, আমরা যদি বেশি হয় তাহলে সেটা আমরা নিব। কেন IRRটা বেশি হলে নিব? ওই লেভেলে আমার এনপিভিটা হচ্ছে 0, তাই না? তার মানে ওই রেটের পরের থেকে যে রেটে আমার আসবে না কেন সেই রেটে আমি প্রফিট গেইন করতে পারবো। তো IRR যদি আমার কস্টের থেকেও কম হয় তাহলে কিন্তু আমি প্রফিট গেইন করতে পারবো না। অন দি আদার হ্যান্ড IRR যদি আমার কস্টের থেকে বেশি হয় তাহলেই কিন্তু আমি প্রফিট গেইন করতে পারবো। এই জন্য আমরা কম্পেয়ার যখন করব তখন আমরা বলবো IRR যদি IRR যদি কস্ট অফ ক্যাপিটালের থেকে লোয়ার হয় তাহলে আমি ওটা কি করব, আমি ওটা রিজেক্ট করব, এবং IRR যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে অবশ্যই আমি এটা অ্যাকসেপ্ট করব। ওকে, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ভেতরে যেটার IRR হায়ার হবে, ঠিক আছে, মনে করো তিনটা প্রজেক্ট, একটা 10% আর 12%, একটা 15%, যেটা 15% আমরা সেটা অ্যাকসেপ্ট করব, অন্যগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব না। যদি রেশনিং করতে চাও সেক্ষেত্রে বেস্ট অল্টারনেটিভের ক্ষেত্রে আমরা গ্রহণ করব বা আমরা রেশনিং করে নিতে পারি। আচ্ছা, তোমাদের এই অংশটুকু ছাড়া আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমাদের এটা সিলেবাসে ইনক্লুড নাই। এখানে হচ্ছে প্রতি বছর একটা কোম্পানি কি প্রফিট গেইন করছে সেটা আগের বছরের সাথে কম্পেয়ার করে ডিসিশন নেওয়া হয় যে আমি এখানে ইনভেস্ট করব নাকি করব না। তোমরা এটা বিবিএতে গেলে পাবা, এই মুহূর্তে এটা তোমাদের প্রয়োজন নাই, জাস্ট নলেজটুকু নিয়ে রাখো যে আগের বছরের প্রফিটের সাথে কম্পেয়ার করে যখনই আমরা কোনো ক্যালকুলেশন করে থাকি তখন সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আজকে পর্যন্ত এটাই তোমাদের চ্যাপ্টার। পরবর্তীতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেটা আমার সাথে ক্লাসে ডিসকাস করে নিতে পারো। চ্যাপ্টার 8টা এখানে আমরা কমপ্লিট করছি। ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।